সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, অর্থাৎ তোমাদের অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে। তো এই ভিডিওতে থাকছে নবম শ্রেণীর গণিতের সমাধান, আর অন্যান্য বিষয় তোমরা দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে পরপর লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই তোমরা অন্যান্য বিষয়গুলো দেখে নিও। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পাশাপাশি তোমাদের অক্টোবর মাসে আরও একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, যেখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের 50 নম্বরের করে প্রশ্ন আছে। তো ধরে নিতে পারো সেটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8। সেটার খুব তাড়াতাড়ি সমাধান দেওয়া হবে, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন এসেছো বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলেই তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো এখানে গণিতে তোমাদের একের দাগে কি বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যেটা এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 100:101 হলে শতকরা লাভ কত হবে। অপশান এ বি সি ডি যে চারটি উত্তর আছে, এদের মধ্যে সঠিক উত্তরের জন্য আমাদেরকে অঙ্কটা সমাধান করে দেখতে হবে। ঠিক আছে, আমরা এটা সমাধান করে দেখে নেব। তো দেখো ক্রয় মূল্য 100 টাকা, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এবং বিক্রয় মূল্য বলেছিল 101 টাকা, তো সেটা এখানে তোলা হয়েছে। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য যদি 101 টাকা হয়, তাহলে লাভ কত হচ্ছে। লাভ্যাংশ বার করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাহলে দেখো বিক্রয় মূল্য 101 বিয়োগ ক্রয় মূল্য 100, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 টাকা লাভ হচ্ছে। আমাদের প্রশ্নের উত্তর যেটা যাচ্ছে সেটা হচ্ছে শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, এইমাত্র আমরা লাভ্যাংশ বার করেছি 1 টাকা। যেটা আমাদের শতকরা লাভ নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। অতএব আমরা সূত্র অনুসারে সমাধান করব। অতএব শতকরা লাভ সমান 1/100। কেন উপরে 1? আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য হয়, তাহলে উপরে লাভ্যাংশ অর্থাৎ 1 টাকা, এবং নিচে কি ক্রয় মূল্য অর্থাৎ 100 টাকা ছিল, সেই 100 টাকা ইন্টু 100 হবে। তো এখন দেখো 100 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1 টাকা। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান সি। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের পরের কোশ্চেনটা আছে এখানে, যে বিসিডি একটা ত্রিভুজ, এবং সেই ত্রিভুজের বিসিডি অর্থাৎ সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং বিডি হচ্ছে 20 সেমি, আর বিডি বাহুর মধ্যবিন্দু হবে পি। এখন বলেছে সিপি এর দৈর্ঘ্য কোনটি, মানে এখানে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এটাকে সমাধান করতে গেলে আমাদেরকে একটা চিত্র অঙ্কন করতে হবে, তাহলে তোমরা বিষয়টা ভালো বুঝতে পারবে। তো দেখো এখানে একটা, যেহেতু আমাদের এখানে একটা কোণ আঁকতে ত্রিভুজ ছিল, এবং সেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তো এই যে দেখো বিসিডি একটা ত্রিভুজ, এবং সি কোণটা প্রশ্নে দেওয়া ছিল 90 ডিগ্রি, এবং বিডি বলেছিল 20 সেন্টিমিটার। তাহলে দেখো এই বিডি এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এবং বিডি এর মধ্যবিন্দু পি, এইটা হচ্ছে মধ্যবিন্দু পি। যদি এই বিডি 20 হয়, তার মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে এখানে পিডি এবং পিবি এরা দুজনে 10 সেমি 10 সেমি করে হবে। এবং যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে সি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব 10 সেন্টিমিটার হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তো আমরা লিখব সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হয়ে থাকে। ঠিক আছে, অতএব বিডি সমান 20 সেন্টিমিটার হলে এখানে বিপি সমান পিডি সমান পিসি সমান 20/2 সমান 10 সেন্টিমিটার। অতএব আমরা সহজে এটা বলতে পারি, অতএব পিসি এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, অর্থাৎ উত্তর হবে আমাদের অপশান বি, যেটা 10 সেন্টিমিটার কোশ্চেনে আছে, অপশান বি রাইট আনসার। এরপরে দেখো একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত চেয়েছে। মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত, তো এটা আমরা 24 আওয়ার্সে মিনিট এবং ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাতটা নির্ণয় করে দেবো, এবং সেখানে যেটা উত্তর আসবে সেটাই হবে সঠিক উত্তর। তো দেখো এখানে আমরা যেটা লিখবো, এক মিনিটের কাঁটা একদিনে ঘোরে 2πr×24 একক। ঘন্টার কাঁটা একদিনে ঘোরে 2πr। ঠিক আছে, যেহেতু এটা ঘন্টার কাঁটা, অতএব গতিবেগের অনুপাত 2πr×24 ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা যেটা করতে পারি, যেহেতু এটা অনুপাতের চিহ্ন, দেখো অনুপাতের বাম দিকে 2πr এবং ডান দিকে 2πr আমরা বাদ দিয়ে দিতে পারি, কাটাকাটি হয়ে যাচ্ছে। এখন পড়ে থাকছে 24, আর এদিকে কিছু থাকছে না, মানে 1। তাহলে 24:1, আর এটা হচ্ছে আমাদের প্রশ্নপত্রে অপশান সি রাইট আনসার, অর্থাৎ 24.4:1। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখো, এখানে বলা হচ্ছে
যে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু আছে 77 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 10 তো শ্রেণীটির নিম্ন সীমা কত? তোমরা প্রত্যেকে জানো, তোমাদের পাঠ্য বই কোষে দেখি 11.1 এবং 11.2 এই অধ্যায়ে তোমাদের যে প্রশ্নগুলো আছে, তো সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। এখানে তাহলে মধ্যবিন্দু আছে এবং শ্রেণী দৈর্ঘ্য আছে, সেখান থেকে আমাদেরকে নিম্ন সীমাটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যেটা করব, প্রশ্নের মধ্যে দেওয়া আছে মধ্যবিন্দু 77, শ্রেণী দৈর্ঘ্য 10। আমরা নিম্ন সীমা নির্ণয়ের জন্য যেটা করতে পারি যে মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। ঠিক আছে, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্যকে আমরা দুভাগ করে দেবো। তাহলে 77 যেটা মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, শ্রেণী দৈর্ঘ্য 10 এবং নিচে 2 আসবে। 10কে আমরা 2 দিয়ে ভাগ করলে তাহলে 5 পাওয়া যাবে এবং 77 থেকে 5 মাইনাস করে দিলে 72 হবে এবং এটা হচ্ছে অ্যান্সার সি, তোমাদের রাইট আনসার। এর পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে 2 থেকে বলেছে সত্য অথবা মিথ্যা আমাদেরকে লিখতে হবে। একটি বৃত্তের পরিধি এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত π/2 হবে। তো এটা কি সত্য নাকি মিথ্যা আমাদেরকে বলতে হবে। তো এর উত্তরটা দেখো, আমরা একটু সমাধান করে দেখে নেবো উত্তরটা কি আসে। আমরা ধরে নেব বৃত্তের ব্যাসার্ধ সমান r একক, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক। অতএব বৃত্তের পরিধি 2π r একক এবং বর্গক্ষেত্রের পরিসীমাটা হবে 4a। আর প্রশ্নানুসারে যেটা আমরা করতে পারি এখানে, অতএব শর্তানুসারে যে 2π r = 4a। ঠিক আছে, যেহেতু আমাদের দেখো এখানে প্রশ্নের মধ্যে বলেছিল যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাতটা আমাদের π/2 হবে, অর্থাৎ বৃত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইভাবে সমান আকারে লিখতে পারি। এখান থেকে আমরা যেটা করব, আর এবং এর ভ্যালু বার করব। এখানে দেখো r/a করা হলে এই যে 2π এটা আমাদের ডান দিকে নিচে যাবে এবং 4টা উপরে থাকবে। তারপরে দেখো 2 দিয়ে আমরা 4কে কেটে দিলে 2 পাবো, তাহলে 2/π হয়ে যাবে। অতএব r/a সমান 2/π এটা আমরা লিখতে পারি। কিন্তু আমাদের প্রশ্নপত্রে যেটা আছে π/2, কিন্তু আমরা উত্তর পাচ্ছি ঠিক উল্টোটা 2/π। তাই আমরা এটা উত্তর লিখবো যে মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, এখানে বলা হচ্ছে 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 900 টাকা, তাহলে বইটির ধার্য মূল্য 1000 টাকা ছিল। এটা সত্য না মিথ্যা? প্রথমেই বলেছি কিন্তু 10% ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে যদি 10% ছাড় দেয় তো বইটির বিক্রয় মূল্য কত হবে? 10% ছাড় হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা, অতএব ধার্য মূল্য ছিল 100 টাকা। ঠিক আছে, কারণ 100 টাকার উপরে যদি 10% ছাড় দেয় তবেই তো তার বিক্রয় মূল্যটা 90 টাকা আসবে, তাই না? তো এখানে আমরা তাহলে এখানে লিখে ফেলতে পারি সহজেই যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ধার্য মূল্য তখন 100 টাকা হয়। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হবে 100/90। যেটা আমাদের প্রশ্নে ছিল বিক্রয় মূল্য 900 টাকা হলে তার ধার্য মূল্য কত হবে। তো দেখো উপরে যে 100/90 ছিল সেটা বসে যাচ্ছে এবং এই 900টা এখানে বসছে, 0 কেটে যাবে, 9কে আবার আমাদের 90 দিয়ে, এই 9 দিয়ে যদি 90কে কাটা হয় তাহলে 10 পাওয়া যাবে। এখন এই 100 এবং 10 গুণ করলে আমরা যেটা পাবো 1000। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নপত্রে যেটা বলেছিল বিক্রয় মূল্য 900 টাকা হলে ধার্য মূল্য 1000 টাকা, এবং এটা সত্য। দেখতে পাচ্ছি আমরা ধার্য মূল্য 1000 টাকা পাওয়া যাচ্ছে, তাহলে অতএব উত্তরটা এখানে সত্য হবে। পরের যে কোশ্চেনটা আছে দেখো, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাংশ সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। এটা সত্য না মিথ্যা? এটা হবে তোমাদের সত্য। ঠিক আছে, তো এটা তোমাদের সত্য হবে। এর পরের প্রশ্নটা দেখো, এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সম্ভবত 191 নম্বর পেজেও পেয়ে যাবে। 4 নম্বরটা দেখো, কোন শ্রেণী বিন্যাসিত রাশি তথ্যের কোন শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব বলা হয়। এটা হবে মিথ্যা। ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 11.1 এবং 11.2 এর এই অধ্যায় থেকে। এরপর দেখো 3 দাগে বলেছে একটি সমবাহু ত্রিভুজ, যেটা ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহু দৈর্ঘ্য এখানে যথাক্রমে দেওয়া আছে 8 সেন্টিমিটার। এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। আর বলেছে পি কিউ এর দৈর্ঘ্য এবং কোণ এ পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে একটা এবিসি ত্রিভুজ আছে, তার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং এখানে বলেছে এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ বিন্দু। তাহলে আমাদের পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সেই সঙ্গে কোণ এ পি কিউ এর মান নির্ণয় করতে হবে। উত্তরটা দেখো, তো আমরা এটা একটা চিত্র অঙ্কন করব, যেটা ছিল ত্রিভুজ এবিসি এবং কি বলেছিল যে ত্রিভুজ এবিসি
এর এবি ও এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এবি এবং এসি এই দুটি বাহুর মধ্যবিন্দু হবে পি কিউ। এখন বলেছে এই পি কিউ এর দৈর্ঘ্যটা কত হবে, এবং একই সঙ্গে জানতে চাচ্ছে যে কোণ এ পি কিউ অর্থাৎ কোণ এ পি কিউ অর্থাৎ এই কোণটা কত। তাহলে পি কিউ এই দৈর্ঘ্য কত এবং এই পি কোণটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো উত্তরটা দেখো, আমরা জানি ত্রিভুজের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়, ঠিক আছে। অতএব পি কিউ এর দৈর্ঘ্য 1/2 ইন্টু বিসি, অতএব 1/2 ইন্টু বিসি, বিসি এর ভ্যালু যেটা দেওয়া ছিল প্রশ্নপত্রে, তো 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 8 আমরা এই 2 দিয়ে, এখন 2 কে আমরা যদি এই 8কে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি, অর্থাৎ কাটাকাটি করলে আমরা 4 পাবো, 2 4 8 হয়, ঠিক আছে। তো 4 আর সেমি। আর এখানে প্রশ্নপত্রে বলা ছিল যে দেখো এখানে যেহেতু আমরা এখানে বলতে পারি যে পি কিউ সমান্তরাল বিসি, ঠিক আছে। কারণ এইটা তোমরা দেখতে পাচ্ছ এই পি কিউ এবং এই বিসি এবং এই পি কিউ এর পরস্পর সমান্তরাল, যেহেতু এ বি এবং এসি এর মধ্যবিন্দু পি কিউ, ঠিক আছে। অতএব কোণ এ পি কিউ সমান অনুরূপ কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। মনে রাখবে কোন ত্রিভুজের তিনটে বাহু যখন সমান হবে তাহলে তাদের প্রত্যেকটা কোণ কিন্তু সমান এবং প্রত্যেকটা কোণই কিন্তু 60 ডিগ্রি হয়। তাহলে এই বি কোণটা যেহেতু এখানে বলেছিল যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ এবং তার বি কোণটা হবে 90 ডিগ্রি। আর যেহেতু বিসি সমান্তরাল পি কিউ, তাহলে বি কোণ যা হবে পি কোণটা তাই হবে। অতএব এটা আমরা বলতে পারি 60 ডিগ্রি, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন কি আছে এখানে, বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 4 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে বলেছে 4 গুণ। এর আগে পর্যন্ত আমরা করে এসেছি 1.5 গুণ, 2 গুণ, এরকম ভাবে প্রশ্ন থাকে। তো এইখানে এসেছে 4 গুণ। একটা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 4 গুণ করে যদি বেড়ে যায় তাহলে তখন ক্ষেত্রফলটা কত শতকরা বৃদ্ধি পাবে। তো প্রথমত আমরা এখানে কি করতে পারি, এটা একটা ধরে নেব যে প্রথম অবস্থায় ধরি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ একক, এবং এই এ একক বাহু দৈর্ঘ্য হিসাবে এখন ক্ষেত্রফলটা কত হয় সেটা আমরা নির্ণয় করব। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রানুসারে যে √3/4 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ বাহুর স্কোয়ার বর্গ একক। এখন প্রাথমিক অবস্থায় এটাই ছিল আমাদের ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এর পরে বলেছে বাহু, যেটা আমরা ধরেছিলাম এ একক, সেটা এখন 4 গুণ হবে। আবার বাহু দৈর্ঘ্য 4 গুণ করলে বাহু দৈর্ঘ্য হয় 4a একক। এখন এই 4a একক যখন ওই ত্রিভুজের বাহু দৈর্ঘ্য হয়ে যাবে, এখন তার ক্ষেত্রফল কত হবে। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, অর্থাৎ বাহু এখন 4a, তাহলে 4a স্কোয়ার বর্গ একক। আমরা স্কোয়ারটাকে তুলে দিতে পারি, 4 4 16, তাহলে 16টাকে প্রথমে রাখা হচ্ছে এবং √3/4 আর এ স্কোয়ার, তো এ স্কোয়ারই থেকে যাবে। এরপরে তাহলে দেখো আমরা প্রথম অবস্থায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম √3/4 ইন্টু এ স্কোয়ার, এবং যখন তার বাহু দৈর্ঘ্য 4 গুণ করে দেওয়া হয়েছে তখন তার ক্ষেত্রফল আসছে 16 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যেটা, যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখে নেব এই ক্ষেত্রফলটা আগের তুলনায় অবশ্যই বেড়েছে, তাহলে কতটা বেড়েছে এবং সেটা আমরা শতকরায় প্রকাশ করে দিলে সহজেই উত্তরটা এসে যাবে। তো প্রথম অবস্থাতেই আমরা দেখে নেব ক্ষেত্রফল আগের তুলনায় কত বৃদ্ধি পেয়েছে বাহু দৈর্ঘ্য 4 গুণ করতে। তো দেখো, অর্ধেক ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান এই ক্ষেত্রফলটা তোলা হবে, কারণ 4 গুণ বৃদ্ধি করা বাহু দৈর্ঘ্যের ক্ষেত্রফল। তো এটা বিয়োগ করে দিতে হবে আমাদের প্রথম অবস্থার ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। তো সেটা বসানো হলো। এরপরে দেখো, তো উভয় থেকে আমরা কমন যেটা পেতে পারি সেটা হচ্ছে √3/4 এ স্কোয়ার। তাহলে কমন নেওয়া হলো, এখানে পড়ে থাকবে 16, এখানে কিছু নেই মানে 1 থাকবে, আর এভাবেই থেকে যাবে 16 মাইনাস 1 যেহেতু, তাহলে এটা মাইনাস করে দিলে 15 আসবে। তো √3/4 এ স্কোয়ার ইন্টু 15 এক বর্গ একক। তাহলে আমরা লিখবো অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় √3/4 এ স্কোয়ার ইন্টু 15, অর্থাৎ এটা বৃদ্ধি পেয়েছে কার উপর না, √3/4 এ স্কোয়ারের উপর, ঠিক আছে। অর্থাৎ প্রথম অবস্থায় এই যেটা ছিল এর উপরে বৃদ্ধি পাচ্ছে শতকরা, অর্থাৎ 100। তো এখন আমরা ক্যালকুলেশন করলে দেখো উপরে √3/4 ইন্টু এ স্কোয়ার, উপর নিচ কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত, 15 ইন্টু 100। 15 আর 100 যদি আমরা মাল্টিপল করি তাহলে এখানে পাবো আমরা 1500 বর্গ একক। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। পরের কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও। পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা,
সরি। তো এখানে যে কোশ্চেনটা আছে 4 দাগে দেখো বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। তো এটা তোমাদের পাঠ্য বইয়ের কোশ্চেন দেখি 11 অধ্যায় থেকে এসেছে। তো এখানে যে এটা দেওয়া আছে এই কোশ্চেনটা তোমাদের পাঠ্য বইয়েও হুবহু পেয়ে যাবে। তো এখানে এটা তোমাদের রাশি বিজ্ঞান 151 পেজে পেয়ে যাবে পাঠ্য বইয়ে। তো এখান থেকে আমাদের যেটা করতে বলেছে যে এই ছকটা দেখতে পাচ্ছ তোমরা, শ্রেণী এবং পরিসংখ্যা আছে, এখানে এই ছক থেকে আমাদেরকে আয়তলেখ একটা অঙ্কন করতে হবে। সেটা কিভাবে তোমরা অঙ্কন করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমত এটা অঙ্কন করার জন্য আমাদেরকে একটা টেবিল নির্ণয় করতে হবে। এই টেবিল থেকে দেখো 1 থেকে 10 এবং 11 থেকে 20 এবং 21 থেকে 30 তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো প্রত্যেকটা শ্রেণী, একটা শ্রেণী থেকে অপর শ্রেণীতে যাওয়াতে দেখো এদের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে 10-এ শেষ হচ্ছে, পরবর্তীতে কিন্তু 11-তে শুরু হচ্ছে। পরেরটাতে দেখো এখানে 20 শেষ হচ্ছে, পরেরটা 21-এ শুরু হচ্ছে, অর্থাৎ 1 ঘর পার্থক্য হচ্ছে। তোমরা যারা রাশি বিজ্ঞানটা প্র্যাকটিস করেছো বা তোমরা করেছো ক্লাস, তারা বিষয়টা বুঝতে পারবে। আর যারা করোনা হয়তো একেবারেই বুঝতে পারবে না। তো জাস্ট এখানে শুধু একটু মাত্র বলে দেওয়া হচ্ছে যে এই যে 1 ঘর করে পার্থক্য থাকার জন্য আমাদেরকে টেবিলটা ঠিক এভাবে নির্ণয় করতে হবে। একদিকে থাকবে শ্রেণী এবং তারপরে থাকবে শ্রেণী সীমানা। এই সীমানাতে দুটি ভাগ থাকবে, একটা নিম্ন এবং একটা উচ্চ। তারপর থাকবে শ্রেণী দৈর্ঘ্য এবং শ্রেণীর পরিসংখ্যা। শ্রেণীর পরিসংখ্যা বলতে দেখো এখানে যেটা দেওয়া ছিল নিচে 8, 3, 6, 12 এবং 2, 7 সেটা আমাদের পরপর বসে যাচ্ছে। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। একই রকম ভাবে শ্রেণীতে দেখো যা আছে 1 থেকে 10, 11 থেকে 20 এগুলো পরপর আমাদের এখানে কিন্তু শ্রেণীতে বসে যাচ্ছে। এবার মূল বিষয় হচ্ছে এখানে শ্রেণী সীমানা এবং শ্রেণী দৈর্ঘ্য, এই দুটো জিনিসকে আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো 1 থেকে 10 এবং 10 পরবর্তী টেবিলটাতে দেখো 11 থেকে 20 এবং তারপরে থাকছে দেখো 21 থেকে 30, আর এভাবে ক্রমান্বয়ে শ্রেণীটা আছে। এখন বিষয় হচ্ছে সীমানার নিম্ন এবং উচ্চটা নির্ণয় করতে গেলে আমাদের দেখতে হবে যে এই শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে যেতে ক ঘর হচ্ছে। তাহলে 10 থেকে 11 ক ঘর, 1 ঘর। একই রকম ভাবে দেখো 20 থেকে 21 প্রত্যেকটাতে 1 ঘর করে আছে। তো এই 1 সংখ্যাটাকে আমরা দুভাগ করে নেব, করলে কত পাবো? 0.5। 2 দিয়ে ভাগ করলে 0.5 পাওয়া যাবে। এই যে 0.5 পাওয়া গেছে, এটাকে এখন কি করতে হবে? নিম্নতে বিয়োগ এবং উচ্চতে বিয়োগ হয়ে উচ্চতে বসবে এবং এই শ্রেণীর নিম্নতে বিয়োগ হয়ে নিম্নতে বসবে। তাহলে 1 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করে দিই 0.5 পাবো এবং 10-এর সাথে 0.5 যোগ করলে আমরা 10.5 পাবো। একই রকম ভাবে 11 থেকে আমরা 0.5 বিয়োগ করবো, তাহলে 10.5 পাবো এবং 20-তে আমরা কি করব না 0.5 যোগ করব, তাহলে 20.5 পাবো। ঠিক আছে, আর ঠিক এভাবে দেখো নিম্নতে আমরা বিয়োগ এবং উচ্চতে যোগ করে করে পরপর নিম্ন এবং উচ্চতে বসিয়ে দেবো। এখানে এবার একটা লক্ষ্য করো যে উচ্চ যা শেষ হচ্ছে দেখো এর নিম্ন সেটাই শুরু হচ্ছে। 10.5, 10.5, 20.5, 20.5, 30.5, 30.5, এভাবে দেখো একটা মিল এসে যাচ্ছে। এবার সহজেই আমরা কিন্তু শ্রেণী দৈর্ঘ্যটা বার করতে পারবো। শ্রেণী দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি? উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানাটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে দেখো 10.5 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করে দিই তাহলে আমরা 10 পাবো। একই রকম ভাবে দেখো প্রত্যেকটার কিন্তু আমরা বিয়োগফল 10 পাচ্ছি, অতএব শ্রেণী দৈর্ঘ্য সবার সমান হয়ে গেল। তাহলে বোঝা গেছে শ্রেণী দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় এবং শ্রেণী সীমানা নিম্ন উচ্চ কিভাবে নির্ণয় করতে হয়। তো এটাই ছিল তোমাদের টেবিল নির্ণয়ের যে পদ্ধতি বা এখানে যে প্রশ্নানুসারে এই টেবিলে তোমাদেরকে এটাই দেখাতে হবে। এবার যেটা করতে হবে এই টেবিলটা থেকে আমাদেরকে আয়তলেখ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো আয়তলেখটা কিভাবে অঙ্কন করবে? দেখো আমার কাছে এই মুহূর্তে গ্রাফ পেপার নেই, তো তোমরা একটা গ্রাফ পেপার কিনে নেবে। গ্রাফ পেপারে কিভাবে অঙ্কন করবে সেটা তোমাদের পাঠ্য বইয়ে একটা আয়তলেখ আছে, সেখান থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, তো গ্রাফ পেপারটা নেওয়ার পর তোমরা ভূমি বরাবর একটা রেখা টানবে এবং উল্লম্ব রেখা একটা টানবে, যেটা ওয়াই নাম দেবে এবং এটা এক্স নাম দেবে এবং অবশ্যই তীর চিহ্ন দেবে। আর এখানে তোমরা কি করবে? দেখো এখানে স্কেল বসিয়ে সমান দূরত্বে মার্ক করে নেবে। মার্ক করে নিয়ে 2, 4, 6, 8, 10। এটা কিভাবে করবে? দেখো এই যে এখানে শ্রেণী দেখতে পাচ্ছ, এখানে পরিসংখ্যা দেওয়া আছে, এই পরিসংখ্যাটা নির্ণয় করবে। তোমাদের এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্যের মধ্যে দূরত্ব কত? 10 সেন্টিমিটার করে। তো তোমরা এখানে যে আয়তলেখটা অঙ্কন করবে দেখো এখানে একটা নির্দিষ্ট মার্ক করবে, সেখান থেকে সমান দূরত্বে একটা মার্ক করবে, তারপর সমান দূরত্বে মার্ক করবে এবং এই যে উঠবে এটা কত উচ্চতা হবে সেটা হচ্ছে পরিসংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ প্রথম আছে 8, তাহলে প্রথম গ্রাফটা কি হচ্ছে না 0.5 থেকে 10.5, এটা কি হবে? আমাদের মোট 8 ঘর 8 দেখানো হবে। তাহলে এই গ্রাফটা উঠবে 8, এত দূর পর্যন্ত উঠবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবং পরবর্তীটা যেটা আছে দেখো তোমাদের প্রশ্নে আছে 3, তাহলে তারপরটা দেখো এই 3 পর্যন্ত, অর্থাৎ 2 ও 4-এর মাঝখানে 3 পর্যন্ত থাকবে, এত দূর উঠবে। তো এইভাবে তোমরা একটু আয়তলেখটা অঙ্কন
অঙ্কন করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা কি আছে। 5 থেকে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একই ভূমি একই সমান্তরাল সরলরেখাংশ যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো দেখো, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে তোমাদের একটা উপপাদ্য, ঠিক আছে। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 182 নম্বর পেজে পেয়ে যাবে, উপপাদ্য নাম্বার হচ্ছে 24। তাহলে তোমাদের পাঠ্য বইয়ের 182 নম্বর পাতা খুলবে, সেখানে 24 নম্বর উপপাদ্যটা দেখে দেখে সুন্দর করে খাতায় তৈরি করে নেবে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7-এ, যেটা গণিতের সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা সুন্দর করে তুলে নিও এবং সেই সঙ্গে অন্যান্য বিষয়গুলো অবশ্যই দেখে নেবে। এছাড়াও তোমাদের অক্টোবর মাসে 50 নম্বরের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, সেটার সমাধান পর্বের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে।